নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন প্রতিদিন প্রতি অনুষ্ঠানের আগে ঠিক যেমন থাকেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি একটি এই মুহূর্তের জ্বলন্ত সমস্যা। হ্যাঁ, শারীরিক ব্যাধি ঠিক এটাকে বলবো কি না আমি জানি না, বা ব্যাধি হলেও সেটা ইন জেনারেল যে ব্যাধিগুলো সম্পর্কে আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি তার থেকে বরঞ্চ এটি একটু আলাদা হলেও এই ব্যাধিটি এই মুহূর্তে বা এই বিষয়টি এই মুহূর্তে ওই যে একটু আগে বললাম যে জ্বলন্ত সমস্যা। হ্যাঁ, আমাদের পৃথিবীর তো বটেই, ভারতবর্ষের ক্ষেত্রেও একটি জ্বলন্ত সমস্যা। কি সেটি হলো ইনফার্টিলিটি, যার বাংলা হলো বন্ধ্যাত্ব। এই মুহূর্তে আমরা যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 10 থেকে 15% মানুষ এই ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন। যদি জনসংখ্যার নিরিখে আমরা দেখি তাহলে সেটা প্রায় 2 কোটিরও ওপরে মানুষ এই সমস্যার ভুক্তভোগী। সেখানে পুরুষও আছেন, নারীও আছেন। এমনটা নয় যে ইনফার্টিলিটির সমস্যা শুধুমাত্র মহিলাদের হয়, পুরুষদের নয়। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কারণে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা সবসময় আঙুলটা মহিলাদের দিকে তুলি ঠিকই, কিন্তু আজকের বিজ্ঞান বলছে, আজকের গবেষণা বলছে যে না, শুধুমাত্র মহিলারা এর জন্য দায়ী নন, এর পাশাপাশি দায়ী অবশ্যই পুরুষরাও রয়েছেন। সমস্যা পুরুষদেরও থাকে। পুরুষদের সমস্যাটা লুকিয়ে মহিলাদের ওপরই সবটা চাপিয়ে দিয়ে দোষারোপ করাটা একেবারেই অনুচিত। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ধরনের সমস্যা যদি আপনাদের কারো থাকে অবশ্যই ফোন করতে পারেন, কিংবা অন্য যে কোনো শারীরিক সমস্যা নিয়ে ফোন করতে পারেন। তার কারণ ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়েই আমরা এখানে আলোচনা করি, অর্থাৎ বেদজ্ঞান আয়ুর্বেদ শব্দটির মধ্যেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে আয়ুর্বেদিক চিকিৎসা, এবং যার হাত ধরে আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে এই পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসাটাও আধুনিক হয়ে উঠেছে এবং মানুষের বিভিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত গুণগ্রাহীভাবে কার্যকর হচ্ছে। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয়, আমাদের হটসেটে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে ইনফার্টিলিটি নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে যাই স্যার, তাহলে দেখব যে এই সমস্যাটা শুধুমাত্র শহরের সমস্যা নয়, গ্রামের সমস্যা নয়, শহর গ্রাম মিলিয়ে এই সমস্যা রয়েছে। আমি যেটি পরিসংখ্যানটা দিলাম, প্রায় 10 থেকে 15% ভারতবর্ষের মানুষ এই সমস্যায় ভুগছে। হ্যাঁ, সমস্যার প্রভাবটা গ্রামের থেকে আবার শহরে অনেক বেশি, সেটাও আবার বাস্তব। আমি একটু জানার চেষ্টা করব প্রথমেই যে এইটা আমাদের একটা সমাজের ব্যবস্থা আছে, এই ধরনের সমস্যাকে আমরা মহিলাদের সমস্যা বলেই দাগিয়ে দিতে পারি। ইনফার্টিলিটির সমস্যা কি পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই হতে পারে? দুটোই মেল ফিমেল দুজনেই কিন্তু এই প্রবলেমটা হতে পারে। বেসিক্যালি মেল অ্যান্ড ফিমেল দুজনকে হেলদি থাকতে হবে, তখনই কিন্তু ফিমেল কনসিভ করতে পারবে। ইনফার্টিলিটি বেসিক্যালি একটা কাপল যখন বিয়ে করার পর 1 বছর চেষ্টা করার পরও কিন্তু কনসিভ করতে পারে না, তখনই আলটিমেটলি তাকে ইনফার্টিলিটি বলা হয়। ইনফার্টিলিটি আমরা 2 ধরনের সমস্যা দেখি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যে কোনো দিনই কনসিভ করতে পারেনি, আর সেকেন্ডারি হচ্ছে যারা একবার বেবি নিয়েছে তারপর কিন্তু আর বেবি কনসিভ করতে পারছে না। ইনফার্টিলিটি সমস্যা এমন একটা সমস্যা আজকে আমাদের মানে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে গেছে যে ইনফার্টিলিটি আমরা ইম্পর্ট্যান্ট দিচ্ছি না, বা আমরা বুঝতেই পারছি না এই সমস্যাটা কতটা ইম্পর্ট্যান্ট একটা সমস্যা। কেন কি বেবি কনসিভ তো একটা প্রবলেম রয়েছে, তার সঙ্গে এমনও রয়েছে যে কাপলে কিন্তু একটা সেক্সুয়াল হেলদি লাইফও কিন্তু দরকার রয়েছে। ইনফার্টিলিটি কারণ মহিলা আর মেল দুজনেই কিন্তু হতে পারে। ফিমেলে যেমন অনেক কিছু কারণ রয়েছে, ফিমেলেতে সেরকম অনেক কিছু কারণ রয়েছে। এই না যে শুধু ফিমেলেই কিন্তু ইনফার্টিলিটি প্রবলেমটা হয়। এই যে আপনি একটা দুটো ভাগে ভাগ করলেন ইনফার্টিলিটিকে, একটা হবেই না আর একটা হচ্ছে হয়েও হচ্ছে না। আমি খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি। এই হবে নাটার পেছনে কারণ কি কি থাকে? দেখুন, মহিলাদের যেমন কারণ রয়েছে, বেসিক্যালি পিসিওএস একটা কারণ রয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সিনড্রোম রয়েছে, তারপর হচ্ছে ফাইব্রয়েডের সমস্যা রয়েছে, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে, এন্ডোমেট্রিওসিস বলে একটা সমস্যা রয়েছে, বা এএমএইচ বলে একটা হরমোন রয়েছে যেখান থেকে যে এক্স রিলিজ করতে হেল্প করে, সেই কাউন্টটা যখন কমে যায় তখন, বা হরমোন যেটা থাকে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, এইসব জিনিসগুলো যখন ডিসব্যালেন্স থাকে সেখান থেকে সমস্যা আসতে পারে।
বা থাইরয়েডের সমস্যা রয়েছে মহিলাদের, সেখান থেকে এই প্রবলেমটা ইনফার্টিলিটি প্রবলেম আসতে পারে। সেই পাশাপাশি মেল যেটা রয়েছে, মেলদেরও কিন্তু লো স্পার্ম কাউন্ট বা স্পার্ম হেলদি নেই, সেই জন্য কিন্তু তার ইনফার্টিলিটি হতে পারে। ভেরিকোসিল বলে একটা সমস্যা রয়েছে, যে সেখান থেকে এই প্রবলেমটা আসতে পারে। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু মেল অ্যান্ড ফিমেলদের কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। এবার আমি একটু ইন্টারাপ্ট করলাম এই কারণে যে ধরুন প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো একটি কাপলের বিবাহের আগে তার এই ধরনের সমস্যা আছে কিনা এটা কি নির্ধারণ করা সম্ভব? হ্যাঁ, একদম একদম। আর এখন তো খুবই ইজি হয়ে গেছে যে আমরা দেখি যে ম্যাক্সিমামরা কিন্তু এখন বিয়েও একটা সিস্টেম হয়ে গেছে যে বিয়ে করার আগে কিন্তু অনেক কিছু ব্লাড পরীক্ষা নিরীক্ষা করা হয় জানার জন্য যে দুজনই কিন্তু হেলদি আছে কিনা। যেমন আমাদের ফিমেলদেরই জন্য ইউএসজি রিপোর্ট, পেলভিক বা টিভিএস বা হোল অ্যাবডোমেন, তার সঙ্গে যে হরমোনের নামগুলো আমি বললাম, প্রোল্যাক্টিন, এফএসএইচ, এলএইচ, এএমএইচ, থাইরয়েড প্রোফাইল, এই সমস্ত পরীক্ষা বলতে পারবে যে ফিমেলে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমি এই কারণে প্রশ্নটা করলাম যে দেখুন যদি সমস্যাটা আগে নির্ধারণ করা হয়, সেটা মেয়ের ক্ষেত্রে হতে পারে, ছেলের ক্ষেত্রে হতে পারে, তাহলে সে ওই বিবাহের দিকে অগ্রসর নাও হতে পারে। কারণ হওয়ার পর যখন এই সমস্যাটা হচ্ছে তখন তো একটা কনজুগাল লাইফেও একটা সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক একটা সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাটার মধ্যে এন্টারই করলাম না, তাহলে আর কোনো সমস্যা থাকলো না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আপনি যেটা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে যেটা আমি একটু আগে বললাম যে শহরাঞ্চলে এই প্রবণতাটা বাড়ছে, এই শহরাঞ্চলে বাড়ার পেছনে কি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আজকের লাইফস্টাইল কোনোভাবে দায়ী হয়ে যাচ্ছে? অবশ্যই লাইফস্টাইলটা একটা দায়ী রয়েছে, তার সঙ্গে আজকে তো মেল ফিমেল দুজনেই কিন্তু ওয়ার্কিং, তাদের কিন্তু সবাই কিন্তু একটা স্বপ্ন আছে, কম্পিটিশন লাইফ রয়েছে। তো এই জন্য আজকে বিয়ে বয়সটা কিন্তু অনেকটাই মানে বেড়ে গেছে। স্পেসিফিক্যালি আগে যেমন একটা বয়স ছিল বিয়ে, আর এখন তো মানুষ সমস্ত মানে টার্গেট অ্যাচিভ করার পর সে ভাবে যে আমি একটা বাড়ি হয়ে যাবে, একটা গাড়ি হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, তারপর কি আমি বিয়ে। মানে ধরুন একটা ছেলের মোটামুটি 30-35 এমনি ক্রস করে যাচ্ছে, ইজিলি 35+ হয়ে যাচ্ছে। সেম গোজ টু ফিমেলও সেই রকমই, যে আমি একটা ভালো প্রফেশনাল বা ভালো পজিশনে চলে যাওয়ার পর আমি বিয়ে করবো। অর্থাৎ যেটা সময়ের হওয়ার কথা সেটা ডিলে হয়ে যাচ্ছে। এই জন্য আজকে মেল ফিমেলের জন্য কিন্তু ইনফার্টিলিটি কেস প্রচুর বেড়ে গেছে। আমরা দেখি যে আমাদের চেম্বারে পেশেন্ট আসে যারা কিন্তু যে ডক্টরবাবু বিয়ে হয়ে গেছে কিন্তু আমরা কনসিভ করতে পারছি না। বয়স যখন আমরা দেখছি সে নিয়ার অ্যাবাউটলি 40-45 এমন একটা বয়সে গিয়ে পেশেন্ট দাঁড়াচ্ছে। বিয়ে কতদিন হয়েছে? 6 মাস 1 বছর, বেশি দিন হয়নি। তো ফ্যাক্টর বয়স একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। তারপর হচ্ছে রোগ, যে কোন ধরনের রোগ হয়েছে বা কোন জায়গায় ডিফেক্ট রয়েছে, সমস্যা রয়েছে। তারপর হচ্ছে অ্যাডিকশন, কোনো ধরনের অ্যাডিকশন রয়েছে কিনা। অ্যাডিকশনও একটা সবথেকে বড় সমস্যা রয়েছে, যেখানে প্রচুর অ্যালকোহল যারা খাচ্ছে, স্মোকিং করছে, বা যারা এমন জায়গায় কাজকর্ম করতে যেখানে কিন্তু প্রচুর টক্সিন, যেটা কিন্তু তাদের শরীরে সবসময় কিন্তু চলে আসছে, পলিউশন সবসময় চলে আসছে। তো এরকম 3টে ইম্পর্টেন্ট কারণ রয়েছে। বেশ, এরপরে যেটা আপনি ধাপটা বললেন যে হয়েও হচ্ছে না, অর্থাৎ ফার্স্ট ইস্যু হয়ে গেছে হয়তো, কিন্তু তারপরে নেক্সট ইস্যু আর আসছে না, এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে কেন? তাহলে তো শারীরিকভাবে তারা ঠিকই আছে, হঠাৎ করে কি এমন হয় যে একটা ইস্যু হওয়ার পর আরেকটা ইস্যু আসছে না? সেম কন্ডিশন, সেম রোগ কন্ডিশন, যে একটা বেবি হয়ে যাওয়ার পর অনেকটা প্ল্যানিং করে যে একটা বেবি হয়ে গেছে, আরেকটা বেবি নেওয়ার আগে আমি 5 বছর গ্যাপ রাখবো বা 6 বছর গ্যাপ রাখবো, তাহলে আমার এই বাচ্চাটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের উপর সেরকম প্রেশার আসবে না। তো সেই জায়গায় 5 বছরে স্যার মানে শরীর, তার বয়সটাও বেড়ে যাচ্ছে, সেটা রহস্য হয় না। হ্যাঁ, বয়স তো বাড়ছে, তার তো সঙ্গে প্যাথোলজিক্যাল অনেক কিছু কন্ডিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। ছেলে আর মেল অ্যান্ড ফিমেল দুজন শরীরে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। তো সেই জায়গায় সেকেন্ডারি কেসও এটা দেখা যায়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন এটার ক্ষেত্রে আমরা তো অনেক রকম বিকল্প পদ্ধতি দেখি, যেমন আইভিএস রয়েছে বা টেস্ট টিউব বেবি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমি একটু জানতে চাইবো যে আয়ুর্বেদ এই ট্রিটমেন্ট কিভাবে করে থাকছে? দেখুন, আইভিআই যে প্রসেসটা আপনি হচ্ছে সবর ক্ষমতা নেই করার। হ্যাঁ, সব থেকে প্রথম জিনিস এক্সপেন্সিবল, সবর ক্ষমতা নেই। অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু ব্যাকস্টেপ করে যায়, যখন শুনে নেয় যে এর পিছনে আপনার এই কন্ডিশন রয়েছে, এ তো এক্সপেন্স রয়েছে, তো অনেক পেশেন্টই ব্যাকস্টেপ করে যায়। তার তুলনায় আয়ুর্বেদে আমি বলবো সব থেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে, চিপ অ্যান্ড বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, যেখানে একটা ইনফার্টিলিটি পেশেন্ট মানে উইদাউট কাটাছিড়া বা উইদাউট ইনজেকশন
সে নিজে মানে হেলদিভাবে কনসিভ করতে পারে। যে প্রবলেমটা ফাইন্ড আউট হবে সেই প্রবলেমের ট্রিটমেন্ট করতে হবে। একটা মহিলা যার কিন্তু PMOS এর সমস্যা রয়েছে, তার সিস্টে ওরিসে মাল্টিপল সিস্ট হয়ে গেছে, বা একটা মহিলা যার কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে গেছে, বা একটা মহিলা যার এন্ডোমেট্রোসিস সমস্যা হয়ে গেছে, বা একটা মহিলা যার হরমোনসগুলো ডিসব্যালেন্স হয়েছে, সেই প্রবলেমটাকে সলভ করে তাকে আমরা ইজিলি কনসিভ করিয়ে দিতে পারি। একটা ছেলে যার কিন্তু স্পার্ম কাউন্ট লো হয়ে গেছে, একটা ছেলে যার কিন্তু ভেরিকোসিলের সমস্যা রয়েছে, আর স্পামে কোয়ালিটি কোয়ান্টিটি অনেক কিছু জিনিস ডিফেক্ট রয়েছে, তার প্রবলেমটা সে মানে সলভ করে তাকেও কিন্তু সেই কনসিভ করতে আমরা হেল্প করতে পারি। তো ন্যাচারালভাবে তার প্রবলেমটাকে সলভ করে তাকে আমরা কিন্তু সেই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আয়ুর্বেদের সবথেকে প্লাস পয়েন্ট। কেন কি আমরা দেখি প্রচুর পেশেন্ট আমাদের কাছে যারা প্রসেস করে আসে, অলরেডি প্রসেস করিয়ে নিয়েছে, কিন্তু করার পরও কিন্তু কনসিভ করতে পারেনি। 1 মাস 2 মাস রয়েছে, তারপর সেখানে দিকে গেলেও সে মিসক্যারেজ হয়ে গেছে, বেবি পুরোপুরি 9 মান্থ থাকতে পারলো না। মানে আপনি যেভাবে হোক একটা প্রসেস করে বেবি আপনি মানে এগকে ইমপ্ল্যান্ট করে দিলেন, হয়ে গেল, কিন্তু 9th বেবি তো রাখতে হবে আপনার। 9th মান্থ তো কিন্তু আপনাকে প্রসেসটা পুরো 9th মান্থ কিন্তু চলবে, সেটা কিন্তু রাখতে হবে। তো সেই জায়গায় কিন্তু দেখা গেল অনেক সময় কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় আয়ুর্বেদ বলছে আপনার অর্গানসগুলোকে হেলদি করুন, প্রবলেমগুলোকে পুরোপুরি সলভ করুন, তাহলে আপনি 9th মান্থ বেবি উইদাউট কোনো কমপ্লিকেশনে রাখতে পারবেন। ওয়ান্ডারফুল। আমরা এই বিষয়ে আলোচনাটা চালাবো, কিন্তু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, মানে আমার পায়ের মানে ডান পাটা বা পাটাও হয়, ডান পাটা একটু সমস্যাটা বেশি হচ্ছে কি, মানে হাঁটুর নিচ থেকে আমার প্রচন্ড যন্ত্রণা করে, আর পায়ের দুটো পায়েরই গোড়ালগুলো এত যন্ত্রণা হচ্ছে, মানে হেঁটে চলতে পারছি না। পায়ের লাস্ট যে পাটা ফুলে যাচ্ছে, মানে পা পেতে চলতে পারছি না। আপনার বয়স কত? আমার বয়স এখন চলছে আপনার 43। 43। কত বছর থেকে সমস্যা আপনার? এই 1 বছর হলো। হ্যাঁ, 1 বছর হলো। 1 বছর হলো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন এটা হচ্ছে আর্থারাইটিস প্রবলেম আপনার হয়ে গেছে, তো আপনাকে কিন্তু চিকিৎসায় আসতে হবে, চিকিৎসা করাতে হবে। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আমার চেম্বার রয়েছে, আপনার কলকাতা আসা দরকার নেই, আপনি ওখানেই যোগাযোগ করুন। আমি যে মেডিকেশনগুলো দেবো সেটা ঠিকঠাক খাবেন, পুরোপুরি ঠিক হয়ে যাবেন, পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। আর এই প্রসঙ্গে আমি একটু আপনাকে বা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, যেটা স্যার একটু আগে বললেন যে বর্ধমানে ওনার চেম্বার রয়েছে। শুধু বর্ধমান নয়, আমি আপনাকে বলি যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতেই, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই 1 বা 1-এর অধিক চেম্বার কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের রয়েছে। ফলে আপনারা এটা ভাববেন না যে আপনাদের কলকাতায় ট্রিটমেন্ট করাতে আসতে হবে। আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বার থেকেই আপনারা চিকিৎসা করাতে পারেন, সেখানে ডাক্তারবাবু নিজেও উপস্থিত থাকেন, তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য উপস্থিত থাকেন। আর সেটা জানতে গেলে, মানে আপনার বাড়ির কাছের চেম্বারটিতে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন সেটা জানতে গেলে আমাদের স্ক্রিনে দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, একটা হলুদ বক্স রয়েছে, হলুদ বক্সের মধ্যে লাল 2টো নাম্বার লেখা রয়েছে লাল কালি দিয়ে। একটি হলো 9073641643, অন্যটি 9831068089। এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করতে পারেন, আফটার দ্য প্রোগ্রাম ফোন করতে পারেন। ফোন করে আপনাকে জেনে নিতে হবে যে আপনার বাড়ির খুব কাছে কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। কিসের চেম্বার রয়েছে? বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারটা কোথায় আপনি জানুন, এবং সেইখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটাও জেনে নিন, এবং সেই দিনের জন্য আপনি নামটা লেখাতে ভুলবেন না। কারণ ওই যে প্রথমে বললাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যকই কিন্তু রুগী দেখা সম্ভব। ফলে আগে থেকে নাম লেখানো থাকলে আপনার সুবিধে, না লেখালে হয়তো সেদিন আপনি আর দেখাতেও পারলেন না। ফলে দেরি না করে চটপট ফোন করে নামটা লিখিয়ে ফেলুন। হ্যাঁ, আমরা যেখানে আলোচনায় ছিলাম, পরবর্তী ফোন না আসা পর্যন্ত আমরা সেই আলোচনা আবার ফিরছি। আমরা ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করছি, যেটা এই মুহূর্তে অত্যন্ত জ্বলন্ত সমস্যা। অনেকেই নানাবিধ চিকিৎসা করছেন, কিন্তু স্যার বলছেন যে আয়ুর্বেদে এর অত্যন্ত ভালো ট্রিটমেন্ট রয়েছে। সমস্যাটাকে যদি আমরা সারিয়ে তুলতে পারি, তাহলে এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির সমস্যাকেও কিন্তু দূর করা সম্ভব।
আমি এখানটা যেটা জিজ্ঞাসা করবো স্যার, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও তো একইভাবে, আপনি নারীর ক্ষেত্রে বললেন, আমি পুরুষের ক্ষেত্রে, যে পুরুষের ক্ষেত্রেও যদি শারীরিক কোনো রকম সমস্যা থাকে সেটাকে যদি রিকভার করা যায় তাহলে তো সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারে। দেখুন, ছেলেদের প্রবলেম কি বলুন তো, ছেলেদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ছেলেরা নিজের সমস্যাটাকে ঠিকঠাক ডিসকাশন করেন না। মানে মানতেই চায় না যে আমার এই ধরনের সমস্যা হতে সবথেকে পারে। প্রথম জিনিস, মানে এটা একটা অদ্ভুত রকমের আমাদের ওই কি বলে ঢুকে রয়েছে, ইগো বলুন বা একটা টেপো হয়ে রয়েছে আমাদের আমি মধ্যে, ছোট হবো কেন, ছোট হয়ে যাব, মানে এটা বলতে গেলে রাইট। এরকম আমি বলতে গেলে তখন আমাকে সবাই করবে, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, ছেলেরা ঠিকঠাক প্রবলেমটাকে ডিসকাস করে না, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে রাস্তাতে ট্রেনে ওষুধ কিনে খেয়ে নেবে, তার এই আইডিয়া নেই যে প্রবলেমটা কোন জায়গায় রয়েছে। ও চিন্তা ভাবনা অন্যদিকে, অন্য ধরনের চিন্তা ভাবনা, ওনার এটা আইডিয়া নেই যে তার প্রবলেমটা কিন্তু স্পাম কোয়ান্টিটিতে রয়েছে, কোয়ালিটিতে রয়েছে। যেটা দরকার থাকা, যেটা কোয়ান্টিটি থাকা উচিত, যেটা কোয়ালিটি থাকা উচিত, তার সেই কোয়ান্টিটি নেই। তার কিন্তু সে ভাবছে যে আমি এই একটা পোস্টার লাগানো আছে, সেখান থেকে ওষুধ কিনে খেয়ে নিলাম, বা মেডিকেল স্টোরে গিয়ে, আয়ুর্বেদিক দোকানে গিয়ে আমি বললাম আমার এই সমস্যা, আমি ওষুধ নিয়ে চলে আসলাম। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট হওয়ার জন্য স্পামটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, স্পামটাকে হেলদি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো সেই জায়গা কিন্তু আপনার ট্রিটমেন্ট দরকার আছে। আমি ম্যাক্সিমাম 90% পেশেন্টকে দেখেছি তারা কিন্তু মিসগাইডেড হয়ে যায়। আসছি আমি আবার আলোচনা। একটা টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি, পার্থসে। আচ্ছা বলুন, কে বলছেন? আমার মানে হয়েছিল কি, আমার হাত ভেঙেছিল, কলার বোন ভেঙেছিল। তো কলার বোনের এই মেন শিরাতে মানে হয়েছিল আর কি, যে এর থেকে বুকে যন্ত্রণা হচ্ছে। ইসিজি করেছি, ইসিজি তে হার্টের কোনো কিছু হয় না। তখন কি থেকে হচ্ছে এখন সেটা বুঝতে পারছি না। তো সেই জন্য আপনার সাথে যোগাযোগ, মানে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবো। 19 তারিখ আমার মনে হয় বর্ধমানে ডেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 19 তারিখে ডেট আছে, তো যোগাযোগ করবো। সেই হিসাবে বলছি যে কিছু রিপোর্ট কিসের রিপোর্ট করবো কি না করবো। না, আপাতত আপনার কোনো রিপোর্ট করার দরকার নেই। আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে, আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি বর্ধমানে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন, ফোন করে ঠিকানাটা, ডেটটা, টাইমিংটা জেনে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা, আমি আবারও বলছি, আমরা আলোচনাটা ডেফিনেটলি ইনফার্টিলিটি নিয়ে করছি। এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারেন। অন্য যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার শারীরিক সমস্যাটি বা রোগটি অন্যান্য প্যাথিগুলোর হেল্পলেস হয়ে গেছে, তারা পারছে না, বা আপনিও ক্লান্ত হয়ে পড়েছেন, এবার আপনি আয়ুর্বেদের হাত ধরবেন। ন্যাচারালি আয়ুর্বেদের ক্ষেত্রে এমনটাই হয় বোধহয়, মানে সাতকাণ্ড রামায়ণ পড়ে তারপরে আপনার কাছে আসে যে এই 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 এত বছর ধরে করেছি, কিছুই হলো না। এবার এই ইনফার্টিলিটির ক্ষেত্রেও সময়ে চিকিৎসাটা কতটা গুরুত্বপূর্ণ? খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা মানে একদম এমন জায়গায় যে টাইম, বয়সটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। আপনার সময়টা যতদিন যাবে আপনার মানে শরীরে ডিজেনারেশনগুলো আসবে। মিনস ডিজেনারেশন মানে নট অনলি মেল, ফিমেলও কিন্তু সমস্যাটা আসবে। এএমএইচ বলে একটা অ্যান্টিমোলেরিয়ান হরমোন যেটা রয়েছে, যেটা এগ রিলিজ করে বা ডিম্বাশয় যেটা বলা হয় সেই ঠিকঠাক রাখার জন্য, মহিলাদের বয়স যত বাড়বে সেই এমএইচ কিন্তু কমতে থাকবে। আচ্ছা, সেম কেস মেলদের জন্য, যত বয়স বাড়বে স্পার্ম কোয়ান্টিটি কিন্তু কোয়ালিটি কমতে থাকবে। এই জন্য বয়সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি কোন বয়সে বিয়ে করছেন, কত সময় আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, এটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। ট্রিটমেন্টের জন্য অনেক বড় ফ্যাক্টর রয়েছে। অনেক লোক বলে আরে 50-60 বছরও হয়ে যায়, কিন্তু ঠিক আছে, সেটা এক্সপেকশনাল যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে বয়স। আপনি কোন বয়সে আপনার ট্রিটমেন্টটা করাচ্ছেন বা কোন বয়সে কত সময় আপনি দিচ্ছেন। আপনি যত লেট করবেন আপনার শরীরে কিন্তু ক্ষয়গুণ বাড়তে থাকবে। বেশ, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, আমার নাম স্মিতা দে। আচ্ছা, আমার না এই কথা বলবো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বউবাজার। আচ্ছা বলুন দিদি। বলছি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলবো? একদম একদম, বলুন, ডাক্তারবাবু শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার না এই বলুন বলুন, শুনছি আমি, বলুন। আমার আজকে দিন 20 হলো কনস্টিপেশন হয়েছিল, ঠিক আছে? কনস্টিপেশন হয়েছিল,
তারপরে পায়খানা করতে খুব কষ্ট। হুম তারপরে পায়খানা হয়েছে বটে, কিন্তু বাথরুমের দ্বারের পাশটা না ফুলে গেছে। হুম তা সেই জন্য কি করব বলছি ডাক্তারবাবুকে। পায়খানার রাস্তা ফুলে গেছে? হ্যাঁ, ফুলে আছে। সেই ফুলেটা আবার কদিন হলো, এখন পায়খানা কিন্তু ঠিক হচ্ছে, আচ্ছা। পাশটা ফুলে গেছে, এখন মটর দামার মতো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আপনার বয়স কত বললেন? 72। 72। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন মা, ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বললেন না ফুলে গেছে, ওটা আপনার অর্শ হয়ে গেছে মা, ঠিক আছে? তো তার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে, কিন্তু প্রথম জিনিস এটা এখন আপনি করবেন, আজ রাত থেকে আপনি স্টার্ট করুন, সিজ বাত করুন। বড় একটা গামলা নেবেন, উষ্ণ গরম জল দেবেন, জল দেখে নেবেন সহ্য মতন আছে কি না। তারপর তার ভিতরে একটু গুঁড়ো হলুদে পাউডার দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে সেই জায়গায় কিন্তু বসে যাবেন আর মুখ খুলে নিঃশ্বাস নেবেন। 15 মিনিট করে বসে থাকবেন, মুখ খুলে নিঃশ্বাস নেবেন, তাহলে ওই জায়গায় একটু আপনার যে সোয়েলিংটা রয়েছে, ফোলাটা রয়েছে, আস্তে আস্তে একটু কমে যাবে, কিন্তু পুরোপুরি যাবে না। ওটা কমাতে গেলে আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে। এই সিজ বারটা দিনে 3 বার করে করুন। আর আপনি যে কলকাতা আপনার বাড়ি, কলকাতা আমার চেম্বার রয়েছে, একবার যোগাযোগ করে নেবেন। বেশ, আমরা আবার আমাদের আলোচনায় ফিরছি এবং সেখানটা যেটা নিয়ে আপনি বলছিলেন যে এইজটা বা দ্রুত আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় যেটা বিষয়টা হচ্ছে যে ধরুন একটু আগে আপনি বললেন যে লাইফস্টাইলের ক্ষেত্রে এই যে স্পামটা আপনি বলছেন ছেলেদের ক্ষেত্রে স্পাম কোয়ালিটিটা মেনটেন করা, আমি একটু জানার চেষ্টা করব যারা বিবাহের দিকে অগ্রসর হচ্ছে বা এই ধরনের চিন্তাভাবনায় রয়েছে যে আমার স্পাম ঠিক আছে কি নেই, স্পামটাকে গুড কোয়ালিটি রাখার জন্য কিছু করার আছে? যে অবশ্যই আছে। আপনার স্পাম কোয়ালিটিকে আপনাকে ভালো রাখার জন্য আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আপনাকে ভালো খাওয়া দাওয়া করতে হবে, আপনাকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি একদমই মানে নীল রাখতে হবে। টেনশন, স্ট্রেস একদমই নেওয়া যাবে না। অ্যাডিকশন আপনাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, মানে এগুলোর সঙ্গে স্পাম কোয়ালিটি ডাইরেক্ট রিলেশন করছে, ডাইরেক্ট রিলেশন আছে। আপনাকে অ্যাডিকশন একদম ছাড়তে হবে। তার সঙ্গে আমি এক্সারসাইজ বলে দিলাম, খাওয়া দাওয়া বলে দিলাম আপনাকে, তার সঙ্গে যোগা, মেডিটেশন রাখুন, তাতে আপনি একদম ওয়েল অ্যান্ড গুড থাকবেন আপনি। আমি একটু একদম ইন্টারনালি প্রশ্ন করছি যে ধরুন কোনো ধরনের কুঅভ্যাস কি এই ধরনের সমস্যাকে ডেকে আনতে পারে, স্পাম কোয়ালিটিকে খারাপ করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি খান পান আপনার ঠিক নেই, আপনার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজ আপনি করছেন না, কিছু করছেন, আপনার বডিতে ওবেসিটি হয়ে যাচ্ছেন, বা আপনাকে শরীরে ডায়াবেটিস মতন সমস্যা চলে আসছে, বা হাইপার টেনশন মতন সমস্যা চলে আসছে, আপনি রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাচ্ছেন না, আপনি রাত্রেবেলা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছেন, আর তারপর হচ্ছে আপনি অ্যাডিকশান আছেন, নট অনলি মানে স্মোকিং বা অ্যালকোহল, ইভেনচুয়ালি আপনি অ্যাডাল্ট মুভিতে অ্যাডিকশান রয়েছেন, তার জন্য আপনার বডিতে ইফেক্ট আসবে, আসবে, শিওর আসবে আপনার। ওয়াও। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলছি যে আমার 40 বছর বয়স, কোন সময় পেতে হচ্ছে, আর দোকানে কাজ করি। আমি ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তার দেখাবো, ছোট ডাক্তার দেখাবো। কোথা থেকে বলছেন, কে বলছেন একটু বলুন? আমার বাড়িতে কাটোয়া বাড়ি, আমার আচ্ছা। নাম রাহুল রায়। আচ্ছা, কি হয়েছে? আর দোকানে আমার দিনে রাত্রে 14 থেকে 15 বার পেচ্ছাপ হচ্ছে 2 দিন থেকে। আচ্ছা, সে কি করে, কি এই রোগ কি চলছে, এই রোগ ঠিক হবে কি কোনদিন না? কি বলছেন? মানে কি এটা রোগ কতদিন ধরে হচ্ছে? দুদিন ধরে হচ্ছে। দুদিন ধরে হচ্ছে আপনার, আগে হতো না? হ্যাঁ। না, আচ্ছা, আর কোনো শারীরিক সমস্যা আছে? আপনার না, এখন সবাই সমস্যা নয়। আমি দোকানে কাজ করি 7 নামে পাই। কত বয়স আপনার? আমার বয়স 40 বছর। 40 বছর। ওনার বারংবার প্রস্রাব হচ্ছে, বা দিনে কতবার? প্রায় 15-16 বার। দিন রাতে মিলে, দিন রাতে 15 বার হচ্ছে। বাড়ি কোথায় বলে? কাটোয়া। কাটোয়া। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শুনতে থাকুন রাহুল, স্যার যা বলছেন শুনে নিন। দেখুন, বেস্ট হবে আপনি কাটোয়া থেকে বলছেন, আমি কালকে ব্যান্ডেলে থাকবো, আপনি কালকে চলে আসুন। যে ইউরিনে প্রবলেম বলছেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমি কালকে ব্যান্ডেল, পরশুদিন আমি কোচবিহার, তারপর শিলিগুড়ি, পরপর আমার চেম্বার রয়েছে। হেল্পলাইন ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, জায়গাটা জেনে নিন ভালো করে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি ভূপাল
গোপা মুখার্জি বলছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চালসা থেকে। আচ্ছা, বলুন গোপাদি। আমার অনেক দিনের এই প্রবলেম, হাঁটুতে প্রচন্ড ব্যথা। আমি অনেক কিছু করেছি, অনেক কিছুতেই কিছু হচ্ছে না। আমার আজকে ডাক্তারবাবুর এইটা দেখে আমার ফোন করে আমি কথা বলতে চাচ্ছি ডাক্তারবাবুর সঙ্গে। হ্যাঁ, আমি শুনছি মা, বলুন। হ্যাঁ, আমার প্রচন্ড হাঁটুতে ব্যথা। আপনি মানে আমি হাঁটতে পারি না, আমি এক লাঠি দিয়ে কোনো মতে ভর দিয়ে 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 বাথরুম টিকুন যাই। এত মানে খারাপ অবস্থা, মানে চিন্তা করতে পারবেন না। খালি ব্যথার ওষুধ খেলেই কি আমার ব্যথাটুকুন একটু কমে, তারপর আবার দেখেছি। কতদিন ধরে এটা? এটা তো অনেক দিন ধরে, আমি তো অনেক রকম ট্রিটমেন্টই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। বলছে যে আমার হাঁটুর জেলটা বলে হয়ে গেছে, কেউ বলে ক্ষয়ে গেছে, কেউ বলে। এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি বাড়ি টিভি স্ক্রিনে থাকুন। আপনি চাকদা থেকে বলছেন? দমদম আমার না না, জলপাইগুড়ি থেকে বলছেন। ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চালসা থেকে বলছি। চালতা থেকে আমি বলছেন। শিলিগুড়িতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ মা, ধন্যবাদ। মা, আপনি চাকদা থেকে বলছেন। আমার চেম্বার আছে আপনার আশেপাশেই, চেম্বার আছে, দমদম আছে। দমদম না, সরি, আমি আপনাকে বলছি জলপাইগুড়ি চালতা থেকে বলছি। চালতা, ওকে, সরি। তাহলে আপনি শিলিগুড়িতে আমাদের চেম্বার পেয়ে যাবেন। আপনি একবার কষ্ট করে আসুন, ওই মাসে একবার করে শিলিগুড়ি যাই, এইটা মানে একদম, নাহলে একবার আপনি 1 মাস পর আমাকে পাবেন। তো কুচবিহার শিলিগুড়ি আমার পরপরই চেম্বার রয়েছে। হেল্পলাইনে ফোন করুন, বাড়ির লোককে নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, একদম ঠিক হয়ে যায় মা। এটা নিয়ে চিন্তা করতে হবে না। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, যে কোনো ধরনের আর্থ্রাইটিস সমস্যা আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আর আপনি এসে ওখানে দেখতে পারেন, প্রচুর লোক চিকিৎসা করাচ্ছে। এই ক্ষেত্রে আমি আরেকবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, যারা আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন যে কোনো শারীরিক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে, সবার আগে যেটা করবেন, আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করুন। এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে কলকাতায় আসতে হবে। এই যেমন ধরুন জলপাইগুড়ি থেকে ফোন করছেন, শিলিগুড়িতে গেলেই কিন্তু হয়ে যাবে। চালসা থেকে উনি ফোন করছেন, খুব বেশি দূরত্ব নয় সেখান থেকে শিলিগুড়ি। তো ফলে খুব কাছেই আপনি কিন্তু এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বারটা পেয়ে যাবেন। কোথায় পাবেন সেটা জানার জন্য আপনারা শুধু আমাদের স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি হেল্পলাইন নাম্বার লেখা আছে দুটো, 9073641643 এবং 9831068089, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করুন, কিংবা প্রোগ্রামের পরে ফোন করুন, কিংবা কালকে সকালে ফোন করুন। ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় এই চেম্বার রয়েছে জানুন, এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন জানুন, এবং জেনে নিজের নামটা লিখিয়ে নিন, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যকই রোগী দেখতে পারেন। আর শটান সেই দিন সেই সময় আপনি সেখানে পৌঁছে যান। আজকে বিদায় নেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য।